দেশ? সে তো 2টি মানচিত্রের ব্যবধান না আক্তার ভাই। কিন্তু মনুষ্যত্বের কি কোনো দেশ আছে? আছে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মধ্যে ভেদাভেদ? আমি যা করছি একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের জন্য করছি। গত রাতে কত মানুষের রক্ত দেখলাম। কই আক্তার ভাই, তাদের রক্তের রং তো লাল ব্যতীত অন্য কোনো রং নেই। আমার রক্ত যেমন লাল, ওদেরটাও লাল। আজ যদি আমার আর আপনার 2 জনের হাত কেটে রক্ত মিশিয়ে ফেলি, আপনি পারবেন আলাদা করতে? তাহলে আমরা আলাদা হলাম কিভাবে আক্তার ভাই? আর সে কথা শুনে হতভম্ব হয়ে যায় আক্তার। সেটার মধ্যে একটা সিংহ বাস করে, সে আগে থেকে জানতো। হঠাৎ করে যখন ওর চোখ জোড়া জ্বলে ওঠে, মনে হয় বারুদ খেলা করছে চোখের গভীরতায়। কোনো কিছুতেই যেন ভয় পায় না ও। কি হলো আক্তার ভাই, চুপ করে থাকবেন এভাবে? আপনিও ভয় পেয়ে আমাকে আটকাতে চাচ্ছেন? আক্তার পাঞ্জাবির কোনা দিয়ে চোখ মুছে বলল, প্রেস থেকে আসতে কত সময় লাগবে? আমার ভীষণ খিদে লেগেছে। তুমি ফিরলে একসাথে খাবো। আরসের মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে। আক্তার অবাক হয়ে সেই হাসি দেখে। তার মনে হচ্ছে আরসের হাসিতেই যেন এক টুকরো স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে সে। আমি তোমার সাথে আছি আরস। স্বাধীন বাংলায় তোমার আর রাজকন্যা কুমুদবতীর বিয়ে দেখতে চাই। আক্তার পাঞ্জাবির কোনা দিয়ে চোখ মুছে বলল। আরসের মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে। আক্তার অবাক হয়ে সেই হাসি দেখে। তার মনে হচ্ছে আরসের হাসিতেই যেন এক টুকরো স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে সে। আরস লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই ছেলেটার চোখেই কিছুক্ষণ আগে সে আগুন জ্বলতে দেখেছে। সেই ছেলেটাই কুমুদের নাম শুনে কেমন লজ্জা পেয়ে গেল। ছেলেটার জন্য অদ্ভুত একটা মায়া কাজ করে তার। বসার ঘরে আনোয়ার মোড়ল আর সারোয়ার বসে আছে মাথা নিচু করে। তাদের সামনে মেজর শরাফত আকবর বসে আছে। পাশেই দাঁড়িয়ে আছে আরও কয়েকজন ক্যাপ্টেন। রেজওয়ান আসতে চেয়েছিল, তার বাবা আসতে দেয়নি। সে কোনো ঝামেলায় নিজেদের জড়াতে চায় না। কে খবর মুরল? আনোয়ার মোড়ল কাপা কাপা গলায় বলল। জি হুজুর, খবর ভালো। শরাফত আকবর কিছুটা ঝুঁকে এসে বলল, तुम क्यों डरते हो मुरल? लगता है तुम हमारा दुश्मन नहीं हो। না না হুজুর, কি বলছেন? আমি কেন আপনাদের দুশমন হব? আমি তো আপনাদের সাথেই আছি সব সময়। শরাফত আকবর মুচকি এসে সোফা হেলান দিয়ে বসে। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে চোখের ইশারা করে। সারোয়ার সেদিকে তাকিয়ে হঠাৎ কিছুটা ভয় পেয়ে যায়। तो अब बताओ वो इंसान किधर गई? আনোয়ার কিছুটা ইতস্তত করে বলল, জি মানে বুঝলাম না হুজুর, কার কথা বলছেন? শরাফত আকবর এবার সারোয়ারের দিকে তাকিয়ে বলল, आप समझ गई क्या? वो इंसान कौन है? সারোয়ার কিছুটা ভয়ে ভয়ে বাবার দিকে একবার তাকায়। আনোয়ার মোড়ল ফ্যাকাশে মুখে বসে আছে। বিশ্বাস করুন হুজুর, আমি সত্যিই জানি না মাস্টারমশাই কোথায়। যদি জানতাম সবার আগে আমি নিজেই আপনার কাছে নিয়ে যেতাম। আমাদের কিছু বলেও যায়নি, পালিয়ে গিয়েছে বাড়ি থেকে। শরাফত আকবর শান্ত চোখে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, तुमको बहन को बुलाइए सरवर। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনে একসাথে কেঁপে ওঠে। তার মানে মেজর কুমুদকে ডাকতে বলছে। আনোয়ার মোড়ল জোর হাতে শরাফত আকবরের পায়ের কাছে বসে বলল, বিশ্বাস করুন হুজুর, ও কিচ্ছু জানে না। ও যে দেখে আগে থেকে মাস্টার পালিয়ে গিয়েছে। দয়া করে ওকে ডাকবেন না। আমার মেয়েটা অসুস্থ, গত রাতের পর থেকে ও ভীষণ ভয়ে আছে। দয়া করে ওকে ছেড়ে দিন। শরাফত আকবর ক্যাপ্টেনের দিকে তাকিয়ে ইশারা করে ঘরের ভিতরে যেতে। সারোয়ার তৎক্ষণাৎ উঠে শরাফত আকবরে পা চেপে ধরল। দয়া করুন মেজর সাহেব, ওনাদের ভিতরে পাঠাবেন না। ওখানে আমার মা, স্ত্রী, বোনরা আছে, অতিথি আছে। আমি কুমুদকে নিয়ে আসছি। আনোয়ার মোড়ল অবাক হয়ে ছেলের দিকে তাকালো। সারোয়ার এসব কি বলছে? ও কুমুদকে নিয়ে আসবে মানে? বাবা, এছাড়া আর কিছু করার নেই। ভিতরে ওরা সবাই আছে। আনোয়ার মোড়ল অত্যন্ত অসহায় বোধ করে। এতটা অসহায় আগে কখনো মনে হয়নি নিজেকে। গ্রাম জুড়ে যার এত প্রতিপত্তি, যাকে দেখলে সবাই ভয়ে মাথা নিচু করে, যার মেয়েদের কখনো গ্রামের লোকেরা দেখেনি, সেই মেয়েকে মেজরের সামনে আনতে হবে। যদি মেজরের অন্য কোনো পরিকল্পনা থাকে? হুজুর,
আমার কথাটা শুনুন, ও সত্যি কিছু জানে না, জানলে অন্তত আমাকে বলতো। শরাফত একবার হুঙ্কার দিয়ে উঠে বলে, सरवार मेरे पास बिल्कुल यक तो नहीं है। সারোয়ার কাঁপা কাঁপা পায়ে উঠে যায়। সে কি কোনো ভুল করতে যাচ্ছে? যদি তার বোনকে উঠিয়ে নিয়ে যায়, কুমুদের রূপ দেখে যদি মেজরের মনে দুষ্টু প্রবৃত্তি জন্মায়, কীভাবে আটকাবে সে? কি ক্ষমতা আছে তার এদের বিরুদ্ধে যাওয়ার? আনোয়ার মোড়ল এখনও ছটফট করেই যাচ্ছে। তার দুই পাশে দুজন ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। আমি কুমুদ, কি বলবেন আমাকে বলুন। সারোয়ার ভেতরে যাবে তার আগে ভেতরের পর্দা থেকে এক নারী মূর্তি বেরিয়ে আসে। তার পরনে সবুজ তাঁতের শাড়ি, ঘোমটা পুরোপুরি টেনে দেয়নি, তার চেহারা অনেকটাই বোঝা যাচ্ছে। তার পরনে সবুজ তাঁতের শাড়ি, ঘোমটা পুরোপুরি টেনে দেয়নি, তার চেহারা অনেকটাই বোঝা যাচ্ছে। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনেই একসাথে অস্ফুট স্বরে বলে ওঠে, কুন্দন। শরাফত আকবর বা আর কারো কানে যায় না সে আওয়াজ। শরাফত আকবর ভ্রু কুচকে তাকায় কুন্দনের দিকে। तुम मुरल का बारी लाइकी, तुम मुरल का बारी लड़की है क्या? अलबत, कोई शक है? শরাফত আকবর আরও এক প্রশ্ন অবাক হয়। সে শুনেছিল মোড়ল বাড়ির বড় মেয়ে কুমুদ ভুবন ভুলানো সৌন্দর্যের অধিকারিণী। তাকে যে একবার দেখেছে সেই তার রূপে প্রেমে পড়েছে। কিন্তু এই মেয়ে তো একদমই রূপবতী নয়। তবে হ্যাঁ, মেয়েটার চোখে কি যেন একটা আছে। শরাফত চাইলেও সেই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারছে না। মেয়েটার মুখের উর্দু শুনে বেশ অবাক হয় সে। সাধারণ বাঙালি ঘরের একটা মেয়ের মুখে এমন স্পষ্ট উর্দু শুনে অবাক হওয়ারই কথা। তবে কি এই সেই বিখ্যাত মোড়ল বাড়ির বড় মেয়ে কুমুদ? মেজর শরাফত আকবর ভ্রুকুচকে তাকিয়ে আছে কুন্দনের দিকে। কুন্দন দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে না আছে কোনো জড়তা আর না আছে কোনো ভয়। আনোয়ার মোড়ল সারোয়ারের কাছে ফিসফিস করে বলল, এখন কি হবে সার্ভার? ওরা কি কুন্দনের কোনো ক্ষতি করবে? ও কেন কুমুদের পরিচয় মেজরের সামনে এলো? সারোয়ার বাবার হাত চেপে ধরে গলা নামিয়ে বলল, আমরা তো মেজরদের দলেই বাবা, ওরা আমাদের ক্ষতি করবে কেন? তবু আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়েদের কোনো ক্ষতি যেন না হয়। শরাফত আকবর কুন্দনের খুব কাছে এসে দাঁড়ায়। কুন্দনের মাথা থেকে পা অবধি ভালো করে লক্ষ্য করে। क्या आप जानती हो मास्टर किधर गई? কুন্দন তাতে দাঁত চেপে পড়ল, नहीं जानती है, लेकिन 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 अगर मुझे जानती है तो मैं नहीं कहता। আনোয়ার মোড়ল আর সারোয়ার কাঠের মতো শক্ত করে দাঁড়িয়ে থাকে। এসব কি বলছে কুন্দন? কেন নিজের ক্ষতি নিজে এভাবে ডেকে আনছে? শরাফত আকবর যেন বেশ মজা পেল। কৌতূহলী চোখে কুন্দনের দিকে তাকিয়ে বলল, क्यों तुम उसी क्यों बचाना चाहते हो? কুন্দন পূর্ণ দৃষ্টি মেলে শরাফত আকবরের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিতে বিদ্যুৎ খেলে যায় যেন। শরাফত আকবর কিছুটা দমে যায়। ভাবি, কুন্দন এখনো কেন আসছে না বলো তো? আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। অঞ্জনা দরজার কাছে উকি দিয়ে বলল, দুশ্চিন্তা কি আমার হচ্ছে না কুমুদ? কেন যে ওভাবে চলে গেল তখন আটকাতেই পারলাম না। আমাকে ডেকেছিল, আমি যেতাম, যা হবার হতো। ও কেন গেল? আমি আর এত দুশ্চিন্তা নিতে পারছি না ভাবি। কুমুদ মাথা চেপে ধরে বিছানার এক পাশে বসে পড়ে। অঞ্জনা এসে তাড়াতাড়ি করে কুমুদের হাত ধরে। কুমুদ, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? কুমুদ কথা বলতেই পারে না, তার আগেই ফুপিয়ে কেঁদে ওঠে। কেন তাদের সুন্দর জীবনটা এমন ওলটপালট হয়ে গেল? মাস্টারমশাইয়ের কোনো খোঁজ নেই। এখন আবার কুন্দনকে নিয়ে আরেক দুশ্চিন্তা। কুমুদ শক্ত পায়ে উঠে দাঁড়ায়। চুলটা কোনো রকমে খোপা করে মাথায় একটা ঘোমটা টেনে দরজার দিকে পা বাড়াতেই অঞ্জনা খপ করে কুমুদের হাতটা টেনে ধরে। আরে কি করছো কুমুদ? যাচ্ছ কোথায় তুমি? ভাবি, আমার হাত ছেড়ে দাও। আমার জন্য কুন্দনের কোনো বিপদ হোক তা আমি চাই না। দেখো কুমুদ, যা হওয়ার তো হয়েই গেছে। ও ওখানে যেয়ে এতক্ষণে বলেই ফেলেছে ও কুমুদ। এখন তুমি যদি ওখানে যাও আর যে বলো তুমি কুমুদ, তাহলে ওরা রেগে যেতে পারে। বাবা বা তোমার ভাইজানের ওপর সেই রাগ দেখাবে।
কুমুদ হালকা চিৎকার করে বলল, কেন ওদের ভয় পাবো আমরা এত? আমরা বাংলার মানুষেরা কি ওদের হাতের পুতুল? গত রাতে পিঁপড়া মতো মানুষ মেরেছে ওরা বিনা অপরাধে, আমাদের মা বোনেদের অসম্মান করেছে। কে দিয়েছে ওদের এত সাহস? কুমুদ দুই হাতে মুখ থেকে ফুপিয়ে ওঠে। কিছুই ভালো লাগছে না তার। তাদের সাজানো গোছানো গ্রামটা লণ্ডভণ্ড হয়ে গেল। শুধু গ্রাম নয়, পুরো দেশের অবস্থাই বীভৎস। অঞ্জনা চোখ মুছে কুমুদের মাথা বুকে চেপে ধরে। শরাফত আকবর বাঁকা চোখে তাকিয়ে আছে কুন্দনের দিকে। তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না এই সেই জমিদার কন্যা, বিখ্যাত কুমুদ, যার নাম সবার মুখে মুখে। সে নাকি যেমন সুন্দরী তেমন কোমল। গতরাতে ক্যাপ্টেন তার মুখ দেখেনি। সে নাকি বড় ঘোমটা ফেলে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু তার চলন বলন দেখেই নাকি বুঝেছে সে ভীষণ রূপবতী। কিন্তু তার সামনে এখন যে মেয়েটা দাঁড়িয়ে আছে, সে অতটাও রূপবতী নয়। আর তার সাহস দেখে মনেও হচ্ছে না সে এতটা কোমল হতে পারে। সারোয়ার মোড়ল। সারোয়ার তাড়াতাড়ি করে ছুটে এসে শরাফতের সামনে এসে দাঁড়ায়। বলুন হুজুর। मैं आज जा रहा हूँ, लेकिन मैं फिर आऊँगा। इस वक्त तक कोई भी गाड़ चोर कार इस घर में कोई ना जाए। সারোয়ার কাঁপা কাঁপা গলায় বলল, কেউ যাব না হুজুর, আমি কথা দিচ্ছি কেউ যাব না। জি হুজুর, বলুন। मास्टर आगे तो मुझे फिर ही बताएगा, तुम समझते हो? অবশ্যই হুজুর, অবশ্যই। আমি নিজে ওকে আপনার কাছে ধরিয়ে দিব। আনোয়ার মোড়ল আর কুন্দন দুজনেই অবাক হয়ে সারোয়ারের দিকে তাকায়। এত বছর যে মানুষটা তাদের সাথে ছিল, বাড়ির একজন সদস্যদের মতো হয়ে গেছে, তাকে কিনা সারোয়ার নিজের হাতে ওদের ধরিয়ে দিতে চায়। কুন্দন বিড়বিড় করে তাদের দাঁত চেপে বলল। শরাফত আকবর আবার তাকায় কুন্দনের দিকে। সেই আশা আপনার কোনোদিনও পূরণ হবে না ভাইজান। আমার জীবন থাকতে আমি মাস্টারমশাইকে ওদের হাতে তুলে দিব না। যদি দিতেই হয় আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। কুন্দন এখনও নির্লিপ্ত চোখে সামনের দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে না আছে ভয় আর না আছে কোনো দুশ্চিন্তা। শরাফত আকবর আর কথা না বাড়িয়ে তার সৈন্যদের নিয়ে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই তার জিপের আওয়াজ শোনা যায়। মেজর প্রস্থান করতেই আনোয়ার মোড়ল আর সারোয়ার ছুটে আসে কুন্দনের কাছে। কুন্দনের দুই বাহু চেপে ধরে সারোয়ার চিৎকার করে বলল, তোর সাহস হয় কিভাবে আমাদের অনুমতি ছাড়া এতগুলো মানুষের সামনে ঘোমটা ছাড়াই চলে আসার? আর তুই কেন বললি তুই কুদুম? কি উদ্দেশ্য তোর? আনোয়ার মোড়ল তার মেয়েদের অসম্ভব ভালোবাসে। মেয়েদের এভাবে জেরা করা তার পছন্দ না। সারোয়ার কখনো এমনটা করে না। আজ তার মাথায় ঠিক নেই। সারোয়ার, নিজেকে নিয়ন্ত্রণ করো। ভুলে যেও না ও তোমার ছোট বোন। ভুলে যায়নি বাবা। আজ যদি ওরা ওকে তুলে নিয়ে যেত, কি ক্ষমতা ছিল আমাদের আটকানোর? কুন্দন বাঁকা ঠোঁটে হেসে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, আর আজ আমার জায়গায় আপাকে যদি তুলে নিয়ে যেত, তা আপনার ভালো লাগতো ভাইজান? আপনি তো অন্দরমহলে যাচ্ছিলেন আপাকে ডাকতে। সারোয়ার কিছুটা দমে যায়। তার মনটা কেমন অস্থির হয়ে আছে। ভয় ঢুকে গেছে মনে। আনোয়ার মোড়ল ছেলের মনের অবস্থা বুঝতে পারে। সারোয়ারের কাঁধে হাত রেখে বলল, শান্ত হ সারোয়ার। এই পরিস্থিতিতে এইভাবে ভেঙে পড়লে হবে না। পাক সেনাদের সাথে আমাদের হাত মিলিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখাটাই ভালো হবে আমার জন্য। কুন্দন অবাক হয়ে বাবার দিকে তাকায়। বাংলার মানুষ হয়ে গতরাতে এত কিছু নিজের চোখে দেখে বাবা কিভাবে এমন কথা বলতে পারে? সময় 27 মার্চ 1971 সকাল। আফজাল হোসেন পত্রিকা মুখের সামনে ধরে চা খাচ্ছে। পুরো পত্রিকা জুড়ে 25শে মার্চের বীভৎস কাহিনী। আজমল হোসেন সব পড়তে পারছে না। বারবার শিউরে উঠছে এই ছবিগুলো দেখে। হে কি অবস্থা দেশে! গৃহযুদ্ধ তাহলে কি লেগেই গেল? কি হবে এই গরিব দেশটার এবার? এত মনোযোগ দিয়ে কি খবর পড়ছিস আজমল? আনোয়ার মোড়লের কথায় ধ্যান ভাঙে আজমল হোসেনের। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে তার। চায়ের কাপে চুমুক দেওয়ার আর কোনো ইচ্ছেই নেই তার। দেশের পরিস্থিতি দেখছিলাম রে, সব ছবি এত জীবন্ত, দেখলেই কেমন বুক কাঁপছে। আনোয়ার মোড়ল ভ্রু কুঁচকে আজমল হোসেনের দিকে তাকিয়ে বলল,
কার এত সাহস হয়েছে পত্রিকায় এত জীবন্ত বর্ণনা দেওয়ার? এই যে ইংরেজি পত্রিকায়। আনোয়ার মোড়ল অবাক হয়ে পত্রিকাটা হাতে নিল। তার বাড়িতে অনেক ধরনের পত্রিকাই আসে। আরশের সম্পাদনায় যে ইংরেজি পত্রিকা প্রকাশিত হয় তাও আসে। এটা তো আরশের পত্রিকা, তার মানে ও এখনো এখানে আছে, আমাদের কাছাকাছি। আরুষকে আনোয়ার, তোমাদের ওই মাস্টারমশাই? আনোয়ার মোড়ল উত্তর দেয় না। প্রতিটা পৃষ্ঠায় একদম জলজল করছে সেই রাতের সব কাহিনী। তার মানে সেদিন আরশ রাতেই এইসব ছবি তুলেছে। এতটা সাহস ওর! আনোয়ার মোড়লের ঘাম জমতে থাকে কপালে। রেজন এসে তার বাবার পাশে বসে। চাচা যান, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? না বাবা, এই দেশের অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ। কেন যে ওরা বাড়াবাড়ি করলো। আসলে আমার একটা কথা বলার ছিল চাচা যান, জানি না আপনার মনের এই অবস্থায় বলা ঠিক হবে কিনা। আজমল হোসেন মাথা নিচু করে বসে থাকে। ততক্ষণে সরোয়ার এসে বসেছে ওদের পাশে। বলো রেজওয়ান, কি করবে? তোমার বলা শেষ হলে আমিও কিছু বলতে চাই। বেশ, তাহলে আপনি আগেই বলুন ভাইজান। আনোয়ার মোড়ল অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কি বলবে সারোয়ার? আসলে গত 2 দিনের ঘটনায় আমি অনেকটাই চিন্তিত আমার 2 বোনকে নিয়ে। গতকাল তুমি নিজের কানেই শুনলে বাবা, মেজর সাহেব বলেছেন তিনি আবার আসবেন। তাই আমি ঠিক করেছি ওদের দুজনকেই বিয়ে আমি একই দিনে দিব, আর খুব তাড়াতাড়ি দিব। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকায় সারোয়ারের দিকে। কি বলছে ও এসব? এসব কি বলছো তুমি সারোয়ার? ঠিকই বলেছি বাবা, দেশের অবস্থা একদম ভালো নয়। যুদ্ধ বাঁধবে খুব তাড়াতাড়ি। বাঙালিরা ছেড়ে দিবে না পশ্চিম পাকিস্তানকে। ওরা যেভাবেই হোক ওই রাতের বদলা নিবেই। আমি এই অবস্থায় ওদের বাড়িতে রেখে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারবো না। আনোয়ার মোড়ল কাপা কাপা গলায় বলল, সারোয়ার, আমি এত শক্ত একজন মানুষ, তাও আমার ভীষণ ভয় করছে। আমি কিভাবে আমার মেয়ে দুটোকে রক্ষা করব? একটাই সমাধান বাবা, ওদের দুজনকেই বিয়ে দিতে হবে একসাথে। যত তাড়াতাড়ি সম্ভব ওদের দূরে পাঠিয়ে দিতে হবে। কুমুদকে না হয় রিজওয়ান নিয়ে যাবে বিলেত, কিন্তু আমার কুন্দনের কি হবে? ওর জন্য এই মুহূর্তে ভালো পাত্র আমি কোথায় পাবো? সারোয়ার একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, সেই চিন্তা তুমি আমার উপরেই ছেড়ে দাও বাবা। আমি খুব তাড়াতাড়ি ওদের জন্য যোগ্য ছেলে নিয়ে আসবো। আজমল হোসেন এসে সারোয়ারের কাঁধে হাত রাখে। এবারে আসার পর এই সারোয়ার ছেলেটাকে খুব স্বার্থবাদী মনে হয়েছিল তার। কিন্তু বোনদের জন্য এমন ভাবনা দেখে তার ভুল ভেঙেছে। সেটা আসলে উপরে যেমন ভেতরে তেমন নয়। রেজওয়ান সারোয়ারের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আমিও একই কথা বলতে এসেছিলাম। এই পরিস্থিতিতে আমিও আসলে আর দেরি করতে চাচ্ছি না। আমরা খুব তাড়াতাড়ি লন্ডনে ফিরতে চাই, কুমুদকে সাথে নিয়ে। আনোয়ার মোড়ল শরীর এলিয়ে দিয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীর কেমন অবশ হয়ে আসছে। কুমুদকে নিয়ে তার দুশ্চিন্তা নেই। বন্ধু আজমল আর তার ছেলে রেজওয়ান খুবই ভালো মনের মানুষ। তারা কখনই কুমুদকে কষ্ট দেবে না। কিন্তু তার শখের কুন্দন, এই মেয়েকে তো সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাকে হঠাৎ করে কোথায় বিয়ে দিবে? সে কি কুন্দনের যোগ্য হবে? সারোয়ার এসে বাবার পায়ের কাছে বসে। তার হাত দুটো চেপে ধরে বলে, বাবা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। তোমার 2 কলিজার টুকরোর গায়ে আমি এক বিন্দু আগুনের আঁচ লাগতে দিব না যতদিন আমি বেঁচে আছি। ওদের এই ভাইজান ওদের ভালো থাকার জন্য তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে। আমি আগামী শুক্রবারই ওদের বিয়ের ব্যবস্থা করব বাবা। তুমি আর অমত করো না। আনোয়ার মোড়ল স্তম্ভিত হয়ে যায় ছেলের কথা শুনে। আজ শনিবার, তার মানে আর 6 দিন পরেই। এর মধ্যে তুমি কোথায় কুন্দনের জন্য ভালো ছেলে পাবে? সেই চিন্তা তুমি আমার উপরই ছেড়ে দাও বাবা, আমি আছি তো। আনোয়ার মোড়ল আর কিছু ভাবতেই পারে না। ফ্যাকাশে মুখে বসে থাকে একদিকে তাকিয়ে। কালো একটা জিপ এসে থামে আক্তারের বাড়ির সামনে। ঘোলাটে মুখে আক্তার ছুটে আরশের কাছে এসে পড়ল, আমার মনে হয় ওরা খবর পেয়ে গেছে আরশ তুমি এখানে। তুমি পালিয়ে যাও আরশ, পেছনে দরজা দিয়ে সোজা দৌড়ে যাও। একটু যেতেই ওখানে একটা নদী দেখতে পাবে, ঘাটে নৌকো বাঁধা থাকে সবসময়।
যে কোনো মাঝিকে আমার নাম বললেই ওরা তোমাকে ওপারে পৌঁছে দেবে। আজ ভারতের সীমান্ত খুলে দেওয়া হবে আরশ। তুমি চলে যাও, তোমার দেশে চলে যাও। আরস বিস্মিত হয়ে আক্তারের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি আক্তার ভাই? আপনাকে একা রেখে চলে যাব? ওদের রাগ আমার উপর। আমাকে না পেলে ওরা আপনাকে শেষ করে ফেলবে। আক্তার ছুটে এসে জানালার সামনে দাঁড়ায়, পর্দা সরিয়ে উকি দেয়। এখনও জিপটা দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। সে আবারও দৌড়ে আসে আরসের কাছে। আমার যা হয় হোক আরশ, আমার কথা শোনো তুমি। পালিয়ে যাও, ভারত চলে যাও সীমান্ত হয়ে। কখনো না আক্তার ভাই, আমি মরলে একজন সুপুরুষের মতো মরতে চাই। আপনার পত্রিকায় আমি ওই সব ঘটনা জানিয়েছি। ওদের রাগ আমার উপর। হঠাৎ ওদের কথার মাঝেই দরজায় জোরে জোরে আওয়াজ পড়ে। আক্তার একটা লোহার রড হাতে উঠিয়ে নেয়। পালিয়ে যাও আরশ, পালিয়ে যাও। জিদ করো না, তোমার সামনে পুরো জীবনটা পড়ে আছে। আরস দুই হাতে মুঠোবন্দি করে উঠে দাঁড়ায়। একটু মুখ কাঁপছে না তার। সিংহের মতো বুক চিতেই মরবে সে। হঠাৎ চোখের সামনে কুমুদের মুখটা ভেসে ওঠে। গলা কেঁপে ওঠে তার। আর দেরি করো না আরশ, আমি বলছি তুমি চলে যাও। এদিকটা আমি দেখে নেব। 2 দিন ঘুম হয় না কুমুদের। চোখের নিচে কালি পড়েছে। বেলা 12টার দিকে হঠাৎই চোখটা লেগে এসেছিল তার। একটু ঘুমিয়ে পড়েছিল বিছানায়। আচমকা চিৎকার করে ঘুম থেকে উঠে বসে সে। ঘুম থেকে উঠেও হাঁপাচ্ছে কুমুদ। চোখ মুখ অন্ধকার হয়ে আছে। কুমুদের চিৎকার শুনে অঞ্জনা আর কুন্দন ছুটে এলো তার কাছে। কি হয়েছে কুমুদ? এমন করছো কেন? এই আপা, কি হলো তোমার? এই কুন্দন, মাকে ডাকো। কুমুদকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। কুমুদ হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি মাস্টার মশাইকে মেরে ফেলেছে ওরা। ওরা শেষ করে দিয়েছে মানুষটাকে। এখন আমার কি হবে? আমি কিভাবে বাঁচবো? কুন্দন চমকে উঠে তাকায় আপার দিকে। কি বলছে আপা এসব? এর মানে কি? মাস্টার মশাইয়ের সাথে তার কি সম্পর্ক? তুমি স্বপ্ন দেখেছো কুমুদ, আর কিছু না। কিচ্ছু হয়নি মাস্টারমশাইয়ের। কুমুদ নিজেকে সামলাতেই পারে না। এত জীবন্ত দৃশ্য কখনো স্বপ্ন হয়? তার সামনে যে কুন্দন বসে আছে তার খেয়ালই নেই। এখনও বুক কাঁপছে তার এক নাগারেই। ভাবি, উনি এখন কোথায়, কেমন আছে? আমি যা দেখেছি তবে কি তাই সত্যি হবে? অঞ্জনা কুমুদের হাত চেপে ধরে বলল, আর কিছু হবে না কুমুদ। কেন এসব দুশ্চিন্তা করছো? মাস্টারমশাই সুস্থভাবে ফিরে আসবে। কুন্দন কাঁপা কাঁপা পায়ে দূরে এসে দাঁড়ায়। তার মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হে কি শুনল সে? তার আপা কি তাহলে সত্যি ভালোবাসে মাস্টার মশাইকে? এই ভালোবাসা কি একপাক্ষিক, নাকি মাস্টার মশাইও ভালোবাসে আপাকে? এখন সে কি করবে? আমাকে দরজা খুলতে দিন আক্তার ভাই, বাধা দেবেন না। আমি কোনোভাবেই তোমাকে ওদের সামনে যেতে দেবো না আরশ। তোমাকে আমি আদেশ দিচ্ছি, এক্ষুনি পালিয়ে যাও। বেঁচে থাকলে আবার দেখা হবে। রোষ মমতাময় চোখে আক্তারের দিকে তাকায়। কি এই মানুষটা? এ কি তার নিজের ভাই? একটা ছেলের জন্য যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্য মানুষটা এত উতলা হতে পারে? সে তার এই ছোট্ট জীবনে কিভাবে এই ভালোবাসার ঋণ শোধ করবে? আরশ আক্তারকে 2 হাতে ঠেলে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায়। একটুও হাত কাঁপে না তার। আরশ দরজা খোলার সাথে সাথেই 10-12 জন তাগড়া যুবক ঘরে ঢুকে। সবার মুখ ঘরমাক্ত। তাদের দিকে তাকাতেই বিস্ময়ে অভিভূত হয়ে যায় আরশ। তোরা? আরে সমস্যা কি তোর? দরজা খুলতে এত দেরি করছিস কেন? পানি দিয়ে খেতে আমাদের, তৃষ্ণায় পান যায় যায় অবস্থা। আরশের বিস্ময় কাটে না। আক্তার বুঝতেই পারে বিপদ নেই, ওরা আরশের পরিচিত। সে তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় পানি আনতে। তোরা কিভাবে জানিস আমি এখানে আছি? হাসলি বন্ধু, সিংহ বনে ছাড়া আর কোথায় পাবো? ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে আক্তার, সাথে কিছু বিস্কুট। ভাই আপনার নাম আমরা জানি, আপনি আক্তার ভাই। অনেক গল্প শুনেছি আপনার আরশের কাছে, আজ সামনাসামনি দেখে ধন্য হয়ে গেলাম। একটু সালাম করি আপনাকে। এই বলে ছেলেগুলো সব একে একে পা ধরে সালাম করতে থাকে আক্তারের। আক্তার অবাক হয়ে যায়। ওরা কারা? আক্তার ভাই, ওরা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। অনেক বলেছি ওদের কথা, আপনাকে মনে আছে? আক্তার কাঁপা কাঁপা গলায় বলল, মনে আছে, সব মনে আছে।
মঈন নামক ছেলেটা আরশের কাছে বসে আরাম করে। ওর কাঁধে হাত রেখে বলল। আরশ ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাচ্ছিস তুই? এবার তো সময় হয়েছে বন্ধু, সিংহের গর্জন তোলার। তুই আসিস তো আমার সাথে? আমি আছি তোদের সাথে। মঈন তার সাথে থাকা বাকিদের দিকে তাকায়। তাদের চোখে মুখে অদ্ভুত একটা তেজ দেখতে পাচ্ছে সে। সত্যি যেন সিংহের চাপা গর্জন দিচ্ছে তারা। বিসিবি থেকে খবর পেলাম, কলকাতার একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে শেখ মুজিবুর একটা গুপ্তবেতার প্রতিরোধ ডাক দিয়েছেন। হত্যাকাণ্ডগুলো থামেনি আরশ। শহরের অবস্থা অনেক খারাপ। প্রতিটা অলিতে গলিতে লাশের গুপ্ত জমেছে। নিউ মার্কেটের এলাকার আজও 17 জনকে তুলে নৃশংসভাবে খুন করেছে ওরা। আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আমরা কিছুই জানি না। আমাদের প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে হবে আরশ। বাংলার মাটিতে আর একটি নির্দোষের রক্ত আমরা আর দেখতে চাই না। আক্তার হতবাক হয়ে ওদের কথা শুনছে। ছেলেগুলোর যেন রক্ত গরম হয়ে ধিকি ধিকি করছে। আমরা স্বাধীনতা চাই আরশ। সংগ্রাম এবার স্বাধীনতার জন্যই হবে, মুক্তির জন্যই হবে। আমরা বঞ্চিত করা হয়েছে অনেক কিছু, আমাদের কিছুই বলিনি, কিন্তু এবার আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এখন সময় এসেছে গর্জে ওঠার। আরশ জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার মাথার রক্ত চঞ্চল হয়ে ওঠে। দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে সে। আমি আছি তোদের সাথে। কবির অবাক হয়ে আরশের দিকে তাকিয়ে বলল, একবারও ভাবলি না এটা তোর দেশ না? তুই তো যে কোনো সময় পালিয়ে যেতে পারবি দেশ ছেড়ে, নিজের বাড়ি চলে যেতে পারবি। তাছাড়া পার্মানেন্ট ইন্দিরা গান্ধী জানিয়েছে সীমান্ত খুলে দেয়া হয়েছে, অগণিত মানুষ ধাবিত হচ্ছে সেদিকে। তুই নিজের জীবন বিপন্ন করে আমাদের সাথে হাত মেলালি। আরশ মুচকে এসে কবিরের দিকে তাকায়। তার এক চোখে যেন খেলা করছে স্বপ্ন, অন্য চোখে তেজ। সত্যিকারের সুপুরুষদের নিজস্ব কোনো দেশের জন্য, জাতির জন্য মায়া থাকে না। তারা লড়ে গোটা পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। এদেশ আমার না হতে পারে, কিন্তু এদেশে আমার ভালোবাসা রয়েছে, আমার প্রেম রয়েছে। এদেশ আমাকে অনেক কিছু দিয়েছে। পেটের দায়ে ওখান থেকে যখন পালিয়ে এলাম, এদেশ আমাকে অন্ন দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমার শরীরে যতদিন প্রাণ থাকবে, আমি এই দেশের জন্য সেই প্রাণটুকু দিতে প্রস্তুত থাকব। ওরা মুগ্ধ হয়ে আরশের দিকে তাকায়। ছেলেটার মধ্যে অদ্ভুত একটা জীবনী শক্তি আছে, তেজ আছে। আর তার তেজি চোখের দৃষ্টি দিয়ে সে যখন তাকায়, সে দৃষ্টি দেখে শরীরে জোর আসে। মঈন এসে আরশের কাঁধে হাত রাখে। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে ছোট্ট একটা হাসি। তাহলে আজই আমাদের সাথে তোকে যেতে হবে। কোথায়? আমাদের জয়ের ভাইকে মনে আছে তোর? আমাদের 2 বেচ সিনিয়র ছিল, রাজনীতি করতো একটা সময়। হ্যাঁ জহির ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ। ওনার কাছ থেকে সাহসিকতার দীক্ষা পেয়েছি আমি অনেকবার, কিন্তু ওনার কাছে কেন যাব আমরা? এমনকি তোকে খবর দেওয়ার কথা উনি আমাদের বলেছেন। তুই যে এখানে থাকতে পারিস এটা উনি জানিয়েছেন। তোর পত্রিকা আজ উনি পড়ে সাথে সাথে আমাদের পাঠিয়ে দিলেন। আরশ ভাসা ভাসা চোখে আক্তারের দিকে তাকায়। আক্তার জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তার মনে হচ্ছে পশ্চিম পাকিস্তান বাঙালিকে যতটা দুর্বল মনে করেছে, তারা মোটেও তা নয়। এক একটা বাঘ বাস করে বাঙালি এক একটা ছেলের মধ্যে। তার মন বলছে এই তেজ ওদের স্বাধীনতা কেড়ে আনবে, ওদের অধিকার কেড়ে আনবে, বদলা নেবে এই নির্দোষ মানুষগুলোর খুনের, নেবেই। বুকে জড়িয়ে রেখেছে জহির আরশকে। আরশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বারবার সে রাতের কথাগুলো মনে পড়ছে তার। কাঁদবি না আরস, একদম কাঁদবি না। তোর মতো বীরের চোখে পানি নয়, আগুন মানায়। জহির ভাই, ওরা আমার সামনে আমার মায়ের মতো, বোনের মতো মেয়েগুলোকে বস্ত্রহীন করেছে। নিরপরাধ মানুষগুলোকে পিঁপড়ার মতো মেরেছে। আমি কিছুই করতে পারিনি। আমার যে কাপুরুষ, আমার আর কাউকেই মনে হচ্ছে না। কে বলেছে তুই কাপুরুষ? তুই যা করে দেখিয়েছিস, কয়জন সেই সাহস দেখাতে পারে? তোর লেখার মাধ্যমে, ছবির মাধ্যমে কত মানুষ জানতে পেরেছে সেই রাতের ঘটনা, তুই জানিস? আরশ মাথা তুলে চোখ মুছে দৃঢ় চোখে তাকায় জহিরের দিকে।
শ্যামলা ছোটখাটো মানুষটার চোখে যেন বারুদ খেলা করছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। আরশ অবাক হয়ে জহিরকে দেখতে থাকে। তোদের এখানে কেন ডেকে এনেছি জানিস তো তোরা? জি জহির ভাই, মঈন কবির ওরা আমাকে জানিয়েছে। জহির পূর্ণ দৃষ্টি মেলে আরশের দিকে তাকায়। তার চওড়া বুকে যেন সাহসিকতার মহড়া চলছে। আরস আরেকবার ভেবে দেখ, তুই 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 চাইলেও ভারত পালিয়ে যেতে পারবি, কেউ তোর নাগাল পাবে না। ওখানে তোর বাড়ি, পরিবার। এই যুদ্ধে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে, প্রাণ নাশ পর্যন্ত হতে পারে। আরশ মুচকে এসে জহিরের দিকে তাকায়। কিসের ভয় দিচ্ছেন জহির ভাই? মাস্টারদা সূর্য সেন হলের 121 নম্বর সেই ঘরে বসে কি দীক্ষা দিয়েছিলেন আমাদের। আমরা পুরুষ, আমাদের এক চোখে থাকবে বারুদ, আরেক চোখে থাকবে শান্তি। যে কোনো মুহূর্তে যে কোনো একটা কাজে লাগবে। আমাদের নিজস্ব জাতি নেই, দেশ নেই। গোটা পৃথিবী আমাদের দেশ, যার কোনো সীমান্ত নেই। যে মেয়েগুলোকে ওরা উঠিয়ে নিয়ে গেছে, ওরা আমার বোন জহির ভাই। যে মাগুলোকে ওরা বিবস্ত্র করেছে, ওরা আমার মা। যে মানুষগুলোর বুকে চোখে বেঁধে গুলি ছুটেছে, ওরা আমার ভাই। আর যে বাড়িগুলো আগুনে ঝলসে দিয়েছে, ওগুলো আমার বাড়ি। এখন আপনি বলুন জহির ভাই, আমি আমার পরিবারের হয়ে প্রতিশোধ নেব না? জহির 2 আঙ্গুল নিয়ে 2 চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেলে। উপস্থিত সবার চোখেই পানি। জহির 2 হাতে আরশের 2 কাঁধে রেখে পড়ল। এই বীর যুবকটারই চেয়েছিলাম আমি। তোর রাজকন্যার কথা ভাববি না একবার? আরশ কিছুটা থমকে যায়। আসার সময় কুমুদের অশ্রুসিক্ত চোখজোড়া বারবার চোখের সামনে ভেসে যায়। শুধু এই একটা জায়গায় ও দুর্বল হয়ে পড়ে। এক নারীর 2 চোখের গভীরতার কাছেই অসহায় হয়ে যায় ও বারবার। ভাববো জহির ভাই, স্বাধীন বাংলায় তাকে আমি আমার নিজের করে নেব। ততদিন পর্যন্ত ওই সজল চোখগুলো পুঁজি করে নিয়ে এসেছি। আমি ওকে কথা দিয়েছি, যতদিন তার মাস্টার মশাইয়ের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন ওকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। হঠাৎ কবির, মঈন ওরা ঝাঁপিয়ে পড়ে আরশের উপর। আরশকে ঘিরে হট্টগোল করতে থাকে ওরা। জহির কিছুটা সময় দেয় ওদের আনন্দ করতে। ওদের সামনে এক কঠিনতম সময় অপেক্ষা করছে। ওদের পাড়ি দিতে হবে এক দুর্গম পথ। হয়তো কেউ পাড়ি দিতে পারবে, না হয় কেউ কাটায় বিধে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই 13টা মুখ হয়তো একসাথে আর দেখা নাও হতে পারে। ওরা হয়তো হাসতে ভুলে যাবে, ব্যথা পেতে পেতে ব্যথার অনুভূতি ভুলে যাবে। তাই শেষবারের মতো সবাই একসাথে আনন্দ করুক। জহির ভাই, আমাদের এখন কি কাজ? তোদের আগামী সকালে চট্টগ্রাম পৌঁছাতে হবে। শোনা যাচ্ছে চট্টগ্রামে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে ওরা। তোদের আমার বন্ধু অর্জুনের কথা মনে আছে তো? আরশ চাপা গলায় পড়ল। অর্জুনদা? 52 ভাষা আন্দোলনের সময় যার বাবা শহীদ হয়েছিলেন? হ্যাঁ, সেই অর্জুন সেন। তোদের বড্ড দরকার ওর। ও ওখানে মুক্তিবাহিনী গঠন করেছে। হয়তো সবাইকে ওখানে রাখবে না একসাথে, কাউকে ভোলা বা যশো পাঠিয়ে দিবে। তোরা কাল সকালে চট্টগ্রাম রওনা হয়ে যাবি। আমাকে যেতে হবে উত্তরের দিকে। ওখানে কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হবে আমাকে। তবে আমি যে কোনো মুহূর্তে তোদের সাথে দেখা করতে যেতে পারি। জহিরের সামনে থাকা 13টা টকবগে যুবকের রক্ত গরম হয়ে ওঠে। জহির ভাই ওদের ঠিকই বলেছিল। বীর পুরুষদের এক চোখে থাকে বারুদ আর অন্য চোখে শান্তি। ওদের এখন বারুদের বিস্ফোরণ ঘটাতে হবে, তবেই শান্তি দেখা মিলবে। জহির স্মিত হেসে পড়ল। আজ রাতের মধ্যে সব প্রস্তুতি নিয়ে নে তোরা। কাল সকাল সূর্য ওঠার আগেই রওনা দিতে হবে তোদের। কবির ভাষা ভাষা চোখে জহিরের দিকে তাকিয়ে পড়ল। জহির ভাই, বল না। একটাবার আপনি আমাদের সবাইকে বুকে জড়িয়ে নেবেন। হয়তো এটাই শেষবার, আর হয়তো এই সুযোগটা নাও পেতে পারি। জহির ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। উপস্থিত সবার মুখ থমথম করছে। জহির মাথা নেড়ে পড়ল। আমি সেই দিন তোদের বুকে জড়িয়ে নিব, যেদিন তোরা সাহসী যোদ্ধার মতো বুক চিতিয়ে যুদ্ধ করবি ঘাতকদের মুখোমুখি। তোদের গর্জন ছিন্ন ভিন্ন করে দিবি ওই পাক সেনাদের। দেশের জন্য মরতে, বুকের রক্ত ঢেলে দিতে। যেদিন যেদিন এক পাও পিছিয়ে যাবি না, সেদিন তোদের আমি বুকে জড়িয়ে নিব। জহিরের সামনে 13টা সুপুরুষ পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে।
সবার চোখে এক উদ্যমী স্বপ্ন। আরশি বেগম হতবিহ্বল হয়ে পড়েছে। দুই মেয়ের বিয়ে একসাথে, কি করবে না করবে কিছুই মাথায় আসছে না তার। দেশ নিয়ে ভাবার সময় কোথায় তার? ওসব পুরুষ মানুষদের ভাবনা। তার এখন একটাই ভাবনা, দুইটা করে সব গহনা তাকে এখন আলাদা করতে হবে। বিশাল গহনার বাক্স খুলে বসেছে সে। মাথায় এলোমেলো হয়ে আছে এখন তার। ঝড়ের মতো মায়ের ঘরে ঢুকলো কুন্দন। তার চোখে মুখে রাগ, চুল উস্কো খুস্কো। মা, আরশি বেগম সেদিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে আবারও নিচের কাছে মন দেয়। মা, আমি কিছু বলছি। শুনতে পাচ্ছি আমি। কি বলবি তাড়াতাড়ি বল, একদম বিরক্ত করিস না। মা, বাবা আর ভাইজান নাকি একই দিনে আমার আর আপার বিয়ে দিবে। হ্যাঁ, এই জন্যই তো এত ব্যস্ত আমি। এদিকে একটু আয় তো মা। এই সীতাহারটা গলায় পরিয়ে দেখি কেমন লাগে। আমার কুমুদকে নিয়ে তো দুশ্চিন্তা নেই। ওকে যা পড়ানো হয় তাতেই রাজরানীর মতো মনে হয়। অন্য সময় হলে মায়ের এই কথায় মন খারাপ করতো কুন্দন, কিন্তু আজ কোনো কথাই তার কানে ঢুকছে না। সে ছুটে এসে মায়ের কাছে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকাও মা, আমাকে না জানিয়ে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে ওনাদের? আরশি বেগম চমকে উঠে মেয়ের দিকে তাকায়। কুন্দন এসব কি বলছে? ওর মাথা ঠিক আছে? এবারে কোনো মেয়ের এত সাহস হয়নি আনোয়ার মোড়ল বা সারোয়ার মোড়লের উপর কথা বলবে। আজ এইটুকু মেয়ের এত বড় সাহস যে অধিকার নিয়ে কথা বলছে। আরশি বেগম উঠে দাঁড়ায়। ইচ্ছে করছে ঠাস করে মেয়ের গালে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে। তোর বাবা আর ভাইজানের অনুমতি নিতে হবে তোর কাছে থেকে। অবশ্যই নিতে হবে মা, এটা আমার সারা জীবনের ব্যাপার। আমার পড়াশোনা শেষ হয়নি এখনো। আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তাছাড়া বড় কথা, দেশের অবস্থা এখন একদমই ভালো না। দেশের এই অবস্থায় বিয়ের কথা কিভাবে চিন্তা করো তোমরা? কুন্দন হাঁপাতে থাকে কথা শেষ করে। আরশি বেগমের চোখ কপালে উঠে যায়। মেয়েটা কি পাগল হয়ে গেল? ও জানে ও কি বলছে। এই কথা যেন এখানে শেষ হয় কুন্দন। বাবা আর ভাইজান জানতে পারলে তোমাকে জানে শেষ করে ফেলবে। কুন্দন চিৎকার করে বলল, হ্যাঁ, সেই ভয় দিয়েই তো আমাকে এত বছর চুপ করিয়ে রেখেছো মা। আমি আর আপাতত তাদের হাতের পুতুল। সেই ছোট থেকেই আমাদের মুখ তালাবদ্ধ করে রেখেছো তোমরা। আমাদের কোনো স্বাধীনতা নেই কিছু বলার। আমরা নামেই জমিদার বাড়ির মেয়ে, অথচ আমাদের থেকে যেসব মেয়েরা রাস্তায় থাকে তারাও সুখী। কিন্তু আর না, আর সেই সুযোগ আমি ওনাদেরকে দিব না। আমি এই বিয়ে করব না, কখনো করব না। আরশি বেগম মেয়ের দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, খুব বার বেড়েছিস কিন্তু কুমুদ। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। কি সমস্যা তোর বিয়ে করতে? পড়াশোনা করতে চাইলে বিয়ের পর করবি। কুন্দন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সম্ভব না মা, কারণ আমি এখন অন্য কিছুর সাথে জড়িয়ে যাব। আমার পক্ষে এই বিয়ে সংসার এগুলো একদম সম্ভব না এখন। আরশি বেগম ভ্রুকুচকে কাঁপা কাঁপা গলায় বলল, অন্য কিছুর সাথে জড়িয়ে যাবি মানে? কি বলতে চাচ্ছিস তুই? কুন্দন ছোট্ট একটা শ্বাস ফেলে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি যুদ্ধ করব মা, পূর্ব পাকিস্তানের হয়ে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করব আমি। বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনবো আমি। বেশ কিছুক্ষণ আরশি বেগম যেন কথা বলতেই পারে না, থমকে তাকিয়ে থাকে মেয়ের দিকে। সারা ঘরের পিন পতন নীরবতার মধ্যে হঠাৎ আরশি বেগম শব্দ করে একটা চর বসিয়ে দেয় মেয়ের গালে। কুন্দন ছিটকে যেয়ে পড়ে অন্য এক পাশে। খাটের কোনায় লেগে ঠোঁট কেটে যায় সামান্য, কিন্তু কাঁদে না সে। উঠে দাঁড়িয়ে পড়ে সে শক্ত হয়ে। তাকে যে এখন অনেক শক্ত হতে হবে, একজন সাহসী মুক্তিযোদ্ধা হতে হবে তাকে। এতটুকুতে কষ্ট পেলে তাকে হবে না। কুমুদ, অল্প কিছু খেয়ে নাও, অসুস্থ হয়ে যাবে তো তুমি কিছুদিন পর। কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না ভাবি। ভাইজান কি সিদ্ধান্ত নিয়েছেন তুমি শুনেছ তো? এই শুক্রবারই আমার বিয়ে। তারপরেই নাকি আমাকে রেজওয়ান সাহেব আমাকে নিয়ে বিলেত চলে যাবেন। এদিকে দেশে নাকি যুদ্ধ লেগেছে। মাস্টারমশাই কোথায় ভাবি? কোথায় চলে গিয়েছেন উনি আমাকে এভাবে একা ফেলে? শেষ দেখাটাও কি ওনার সাথে আমার আর হবে না? অঞ্জনা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। কি বলার আছে তার? হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল। এর মধ্যে যদি মাস্টার মশাই না আসে, সত্যি সত্যি মেয়েটার বিয়ে হয়ে যাবে অন্য একজনের সাথে। এক বুক অপূর্ণতা নিয়ে তাকে অন্যের সংসারে যেতে হবে, ঠিক সে যেমনটা এসেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন,
আজ থেকে আমরা স্বাধীন। বাংলার মানুষ আমাগো দেশের নাম বাংলাদেশ হইব। ছোট মোড়ল সাহেব, শেখ মুজিবরে গতকাল রাতে পাক বাহিনী গ্রেপ্তার করছে। রেডিওতে শুনলাম ছোট মোড়ল গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন উনি। আমাগো এখন কেউ আটকেবার পারবো না। আমরা স্বাধীন হইয়েই ছাড়বো। ভাবিজান কি ভিতরে আছেন? ভাবিজান, একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। অঞ্জনা তাড়াতাড়ি করে মাথায় কাপড় তুলে দেয়। অঞ্জনা কুমুদের দিকে তাকায়। সে এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে কামরুল? কোনো সমস্যা হয়েছে? কামরুল এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, ভাবিজান, বাগানে একজন আপনার সাথে দেখা করতে এসেছে। অঞ্জনা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে দেখা করতে এসেছে মানে? কে এসেছে এত রাতে? আমার বাপের বাড়ির কেউ? তাকে ভেতরে আসতে বলনি? আপনার বাপের বাড়ির কেউ না ভাবিজান, আমি তারে আগে কখনো দেখি নাই। হ্যাংলা পাতলা একজন মানুষ বলল এই বাড়ির বউকে ডেকে দিতে, আর খুব গোপনে ডাকতে বলল, আর কেউ যেন না জানে। অঞ্জনা ভেবেই পায় না এই রাতে তার কাছে কে আসবে, তাও আবার গোপনে। তার একবার মনে হয় সে যাবে না। দেশের অবস্থা ভালো না, উত্তাল হয়ে আছে দেশ। এই অবস্থায় সে একটা মেয়ে হয়ে রাতের অন্ধকারে বাগানে যাবে কেন? আর এই কথা তার স্বামী বা শ্বশুরের কানে গেলে তাকে জীবনটাই হারাতে হবে। ও ভাবিজান, মানুষটা কতক্ষণ দাঁড়ায় থাকবে? কপালে বেয়ে মানুষটার দর দর করে ঘাম পড়ছিল। অঞ্জনা ইতস্তত করে তাকায় কামরুলের দিকে। আপনি কোনো চিন্তা করবেন না ভাবিজান, আমি পাহারা দিব আপনারে। আসেন, আমার সাথে কেউ জানবে না। অঞ্জনা ভয়ে ভয়ে পা বাড়ায়। যাওয়ার আগে পুরো শরীর শাড়ি দিয়ে ভালোভাবে ঢেকে নেয়। ভাবিজান, ওই যে জাম গাছের নিচে উনি দাঁড়ায় আছে, সাদা পাঞ্জাবি পরা। আপনি যান, আমি এইখানে আছি। কেউ আসলে আমি সাথে সাথে আপনার ইশারা দিব। আপনি বলবেন গরমে হাঁটতে আসছেন বাগানে। অঞ্জনার পা কাঁপছে। তার স্বামী জানতে পারলে হয়তো শেষ করে দেবে তাকে, কিন্তু সত্যিটা জানতে না পারলে তারও অস্বস্তি লাগবে। কে এসেছে তার কাছে? আনোয়ার মোড়ল আর সারোয়ার বসে আছে পাশাপাশি। দুজনে রাজনৈতিক বিষয়ে আলাপ করছে। মুখ থমথম করছে দুজনের। মেজর শরাফত আকবর তাদের উত্তরের ভিটায় ক্যাম্প করবে বলে জানিয়েছে। অনুমতি চায় নাই, আদেশ দিয়েছে। উত্তরের আশেপাশে প্রচুর লোক বসতি। মেজরদের টার্গেট ওখানে। কি করবে বাবা? রাজি হতে হবে, আর তো কিছু করারও নেই। তাছাড়া এবার কুমুদ, আরেকবার কুন্দন, তাদের সামনে যা করলো, রাজি না হলে তো আমাদেরই মুক্তিবাহিনী ভেবে বসবে। কিন্তু বাবা, মাস্টার গেল কোথায়? সেদিনের পর থেকে তো আর কোনো খোঁজই নেই। আনোয়ার মোড়ল চিন্তিত মুখে বলল, খোঁজ না থাকাই ভালো। ওইখানে আসলেই ওকে ধরে নিয়ে যাবে ওরা। তার চেয়ে যেখানে আছে থাক। সারোয়ার মনে মনে তো এটাই চায়, ওকে ধরে নিয়ে যাক। দুজনে চুপ করেছিল। হঠাৎ দরজায় আওয়াজ পায় কারো। কে ওখানে? বাবা, আমি। কোমরে মৃদু গলার আওয়াজে আনোয়ার মোড়ল তাকায় সারোয়ারের দিকে। খুব বেশি দরকার না হলে বাড়ির মেয়ে বউরা এ ঘরে আসে না, যেখানে পুরুষেরা বৈঠক করে। কুমুদ মা, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, ভেতরে আসবো। এসো। কুমুদ দরজা ঠেলে ধীর পায়ে ঘরে ঢুকে। তার চেহারা দেখে চমকে ওঠে দুইজন। সোনার প্রতিমার মতো মুখটা, একই অবস্থা। চোখ মুখ কোটরে ঢুকে গেছে যেন। কাঁদতে কাঁদতে চোখ নাকের ডগা লাল হয়ে আছে। চুল দেখলে মনে হচ্ছে কতদিন চিরুনি পড়েনি সেখানে। আঁচল কড়াকড়ি খাচ্ছে মেঝেতে। কি হয়েছে মা? এমন কেন দেখাচ্ছে তোকে? কুমুদ কিছু বলতে যাবে তার আগে সারোয়ার লাফ দিয়ে উঠে বলল, ও আমাদের ছেড়ে চলে যাবে তো, এজন্য মনে হয় ওর মন খারাপ। মন খারাপ করে কি হবে বল কুমু? এটাই তো জীবন রে। এক ঘরে অন্ধকার করে অন্য ঘরে যেতেই হবে। কুমুদ আহত চোখে তাকায় ভাইজানের দিকে। আনোয়ার মোড়লের মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমার কাছে আয় তো মা, এখানে এসে বস। কুমুদ এগিয়ে যেতে যাবে, তারা কি সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে কুন্দন। তার চেহারার অবস্থাও একই, কিন্তু কুমুদের চোখে শান্ত বিষাদ, কুন্দনের চোখে রাগ, জিদের আগুন। এ কি কুন্দন মা, তুই এখানে? সারোয়ার রাগে চোখে তাকায় দুই বোনের দিকে।
বাবা থাকায় কিছু বলতেই পারছে না, কিন্তু মেয়ে দুটোর ভাবগতিক ভালো লাগছে না তার। কি চায় ওরা বাবার কাছে? কি হয়েছে তোদের মা? কুন্দন দাঁতের দাঁত চেপে পড়ল। আপনাকে আর ভাইজানকে একসঙ্গে খুব বেশি পাওয়া যায় না বাবা, তাই এইখানেই এসেছি। ক্ষমা করে দিন, কিন্তু আমার আপনাদের কিছু বলার আছে। কুমুদ শান্ত গলায় বলল। আমারও আপনাদের দুজনকে কিছু বলার আছে বাবা। আনোয়ার মোড়ল একবার মেয়েদের দিকে একবার সারোয়ারের দিকে তাকায়। সারোয়ারের সাথে তার সম্পর্ক যতটা সাবলীল, মেয়েদের সাথে ঠিক ততটাই দূরের। সারোয়ার খুব কম বয়সী সুচতুর হয়ে গিয়েছিল। সে বাবার সাথে জমিদারিতে হাত লাগিয়েছিল। তখন থেকে ছেলে তার কাছে বন্ধুর মতো হয়ে গেছে। বরং সে ছেলের উপর এতটাই নির্ভর যে ছেলের কাছ থেকেই অনেক সময় বুদ্ধি নিতে হয় তাকে। কিন্তু জমিদারি, বিচার কার্য সব কিছুতে সময় দিতে যে কখনো কি মেয়েদের কাছ থেকে দূরে চলে গেছে সে টেরও পায়নি। আজ মেয়ে দুটোর এমন অসহায় চেহারা দেখে ভীষণ কষ্ট হচ্ছে তার। একদম ইচ্ছে করছে না মেয়ে দুটোকে এই অবস্থায় বিয়ে দিয়ে চোখের আড়াল করতে। কি হয়েছে মা বল? সারোয়ার আবারও বলে ওঠে। কি আর হবে বাবা, বুঝতে পারছো না? আমাদের ছেড়ে যেতে ওদের কষ্ট হচ্ছে, তাই বলতেছে। সারোয়ারকে কথা শেষ করতে দেয় না আনোয়ার মোড়ল। হাত দুটো উঁচু করে থামায় তাকে। সারোয়ার চুপ করে যায়। ওদের কথা ওদের বলতে দাও সারওয়ার। আমি শুধু তোমার একার বাবা নই যে শুধু তোমার কথাই শুনবো, আমি ওদেরও বাবা। বলো তোমরা কি বলবে? কুন্দন আর চোখে কুমুদের দিকে তাকিয়ে বলল। আগে আপা বলুক। আগে তুই বল কুন্দন। আনোয়ার মোড়ল স্মিত হেসে বলল। আচ্ছা তোরা দুইজন একসাথে বল। কুমুদ আর কুন্দন দুজনে তাকায় দুইজনের দিকে। দুজন যেন চোখের ভাষায় কথা বলছে। দুজনের মনেই একজন পুরুষ বিরাজ করছে, আরশ, তাদের ভালোবাসার মাস্টার মশাই। কে? সাদা পাঞ্জাবি পরা শুকনো পাতলা মানুষটা সামনে ঘুরে তাকাতেই যেন বিদ্যুৎ খেলে যায় দুজনের মধ্যে। অঞ্জনা চাপা গলায় চিৎকার করে বলল। আক্তার ভাই, আপনি? আক্তার যেন কাঁপছে থরথর করে। তার গলাতে কোনো কথাই বের হচ্ছে না। অঞ্জনার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা গলার কাছে এসে থকথক করছে। এতদিন পর মানুষটা এখানে। আঞ্জু, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? পাগলের মতো অন্য খুঁজেছি তোমাকে। তুমি কোথায় ছিলে এতদিন? অঞ্জনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আজ এতদিন পর আবার ভালোবাসার মানুষটা তার সামনে। সে তো ভেবেছিল আর কখনোই দেখাই হবে না তার সাথে। তাকে কষ্ট দিতে হবে ভেবে সে জানায়নি তার কোথায় কার সাথে বিয়ে হচ্ছে। একরকম লুকিয়ে বিয়েটা করেছিল সে, কিন্তু প্রকৃতির ইচ্ছে তো ছিল ভিন্ন। আবার দুজনকে সামনাসামনি এনে হাজির করালো। কি হলো আঞ্জু, চুপ করে আসো কেন? উত্তর দাও, কোথায় ছিলে তুমি এতদিন? অঞ্জনা মুখ শক্ত করে দাঁড়ায়। এখন তাকে আবেগপ্রবণ হওয়া চলবে না। এই কথা এবারের কেউ জানলে সে তো মরবেই, সাথে এই মানুষটাকেও ওরা শেষ করে দেবে। আক্তার ভাই, আমি আর আপনার অঞ্জু নেই। আমি এখন অঞ্জনা, এবাড়ির বউ। এই মোড়ল বাড়ির একমাত্র উত্তরাধিকারী, সারোয়ার মোড়লের স্ত্রী আমি। আক্তার বরফের মতো জমে যায়। এটা কি শুনল সে? অঞ্জনার বিয়ে হয়ে গেছে, সেই জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। আঞ্জু। অঞ্জনা শক্ত গলায় বলল। অঞ্জু নয় আক্তার ভাই, অঞ্জনা। যদিও শক্ত গলায় বলল, কিন্তু তার ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলতে। দুঃখিত অঞ্জনা, আমি জানতাম না আপনি এখানে। জানলে জীবনেও আপনার দর্শন পেতে এখানে আসতাম না। আমি এসেছি অন্য একটা কারণে। কি কারণ? আক্তার চোখের পানিটুকু দুই আঙ্গুলে মুছে বলল। আক্তার এদিক ওদিক তাকে গলার স্বর নামিয়ে বলল। আমাকে আরশ পাঠিয়েছে, এবারই লজিন মাস্টার। অঞ্জনা চমকে উঠে তাকায় আক্তারের দিকে। আপনি মাস্টার মশাইকে চেনেন কিভাবে? ও আমার পত্রিকার সম্পাদক। 25শে মার্চ রাতে এখান থেকে পালিয়েও আমার কাছেই ছিল। অঞ্জনা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। তার চোখে পানি টলমল করে ওঠে। মাস্টার মশাই তার ভালোবাসার মানুষটার পত্রিকার সম্পাদক, আর সে কিছুই জানে না। উনি এখন কোথায় আছেন? সুস্থ আছেন তো?
উনি কুমুদের কাছে কবে কি ফিরবেন? মেয়েটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। আক্তার বাঁকা চোখে তার দিকে তাকিয়ে বলল। আপনি ভালো আছেন তো অঞ্জনা, আমাকে না পেয়ে? অঞ্জনা অন্যদিকে তাকিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। আক্তার ম্লান হেসে বলল, এই চিঠিটা রাখুন, কুমুদবর্তীকে দিবেন। আরশ আমাকে বলেছে এই চিঠি যেন শুধু বাড়ির বউয়ের হাতেই দেওয়া হয়, এজন্য আপনাকে দেখে পাঠানো। এই চিঠিতে অনেক গোপন তথ্য আছে। আরশের ধারণা আপনি নিজের জীবন দিয়ে হলেও এটা আগলে রাখবেন। গোপন তথ্য মানে? কোথায় আছেন উনি এখন? আপনার কাছে নেই? না, ও আমার কাছে নেই। এতক্ষণে কোথায় আছে আমি জানি না। আমি আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। অঞ্জনা কেঁপে উঠে তাকায় তার দিকে। তার মানে আর কোনোদিন দেখা হবে না কেন? উনি কি করবেন? এত কথা আমি আসলে বলতে পারবো না। সব কথা এই চিঠিতে লেখা আছে। আর হ্যাঁ, কুমুদবতীকে বলে দিবেন আরশ বলেছে যেভাবেই হোক সে তার রাজকন্যাকে উদ্ধার করবেই। অঞ্জনা কাঁপা কাঁপা হাতে চিঠিটা হাতে নেয়, লুকিয়ে ফেলে আঁচলের মাঝে। যে মানুষটা তাকে বিশ্বাস করে এত বড় আমানত তার হাতে তুলে দিয়েছে, তার বিশ্বাসের মর্যাদা দিতেই হবে। আর চলি অঞ্জনা, ভালো থাকবেন। আক্তার ভাই? আক্তার আর দাঁড়ায় না, তার চোখে অশ্রু প্লাবন, আর সে কাউকে দেখাতে চায় না। আজ তার জীবনটা তুচ্ছ মনে হচ্ছে তার কাছে। জীবনটা যার জন্য স্বপ্নের বাগান সাজাতে চেয়েছিল, যাকে সে পাগলের মতো বিগত মাসগুলো খুঁজেছে, আজ সে তারই সামনে দাঁড়ানো। কিন্তু এত কাছে থাকার পরেও তাদের মাঝে এক মহাকাশ সমান দূরত্ব। অঞ্জনা মুখে আঁচল চাপা দিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। মেয়েটা জ্বলে খাক হয়ে যাচ্ছে, তার পুরো অঙ্গার হয়ে যাচ্ছে কলিজা। বাবা, আমি বিয়ে করব না। দুই বোনের সমস্যারে একই কথা ভেসে আসে। আনোয়ার মোড়ল অবাক হয়ে তাকায় তাদের দিকে। সারারও বেশ অবাক হয়। কি বললে তোমরা? কুন্দন আর কুমুদ আবারও তাকায় দুজনের দিকে। বাবা, আসলে আমি এখন বিয়েটা করতে চাই না। আমিও চাই না। আনোয়ার মোড়ল কিছু বলতে যাবে তার আগে আজমল হোসেন হঠাৎ ডাক দেয় তাকে দরজার বাহির থেকে। আনোয়ার মোড়ল উঠে দাঁড়ায়, বিস্মিত হচ্ছে সে বারবার। দুই মেয়েই একসাথে বিয়ে করতে চায় না, সে সমস্যা তাদের। আজ তোমরা ঘরে যাও, কুমুদ এবং কুন্দন, বাকি কথা আগামীকাল শুনবো। কুমুদ কান্নাজড়িত চোখে তাকায় বাবার দিকে, কুন্দনও তাকায় কিন্তু রাগী চোখে। কি বললাম শুনতে পাওনি? যাও, নিজেদের ঘরে যাও। কুমুদ আর কুন্দন বেরিয়ে যায়। কুমুদ শান্ত পায়ে আর কুন্দন কুচঘটিকার মতো। সারোয়ার, তুমি এখন যেতে পারো। আর একটা কথা, ওদের তুমি একান্তে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবে না, জোর করবে না। যা বলার আমি বলবো। কুমুদ শান্ত পায় আর কুন্দন কুচঝটিকার মতো। সারোয়ার জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাকায় বাবার দিকে, এরপর শব্দ করে পা ফেলে হনহন করে বেরিয়ে যায়। সদর দরজার সামনেই অঞ্জনাকে দেখে থমকে যায় সারোয়ার। এত রাতে ও বাইরে কেন? এভাবে শাড়ি দিয়ে আপাতমস্তক ঢাকা, চোরের মতো ঢুকছে ঘরে ইতিউতি তাকাতে তাকাতে। এ কি, তুমি এখানে? অঞ্জনা ভয়াবহভাবে চমকে তাকায় সারোয়ারের দিকে। সে দুঃস্বপ্নেও ভাবেনি তার স্বামীর সাথে দেখা হয়ে যাবে এভাবে। ঠোঁট কাঁপতে থাকে তার তির করে। সারোয়ার জোরে ধমকে সুরে বলল, কি হলো কি? শুনতে পাওনি কি বললাম? যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। কোথায় গিয়েছিলে এত রাতে? অঞ্জনা ফ্যাকাশে মুখে তাকায় সারোয়ারের দিকে। এখন কি হবে? কি হলো অঞ্জনা, এভাবে ঘামাচ্ছ কেন? এত রাতে বাইরে কেন গিয়েছিলে তুমি? অঞ্জনা ফ্যাকাশে মুখে এদিক ওদিকে তাকায়। মাস্টারমশাইয়ের চিঠিটা বাম হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে সে। জীবন চলে গেলেও এই চিঠি হাতছাড়া করা যাবে না। কিন্তু কোনোভাবে যদি সারোয়ার এটা দেখে ফেলে, মাস্টারমশাইকে কি ধরিয়ে দিবে শত্রুদের হাতে? কি হলো কি? তুমি কি বলবে নাকি আমাকে তোমার মুখ খোলাতে বাধ্য করতে হবে? সারোয়ারে চিৎকারে কেঁপে ওঠে অঞ্জনা। অসম্ভব কান্না পাচ্ছে তার। কি করবে সে এখন? ছোট সাহেব, ভাবিজানের শরীরটা ভালো লাগছিল না, ঘরের মধ্যে দম বন্ধ লাগছিল, তাই আমি বাগানে নিয়ে গিয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম কোনায়, ভাবিজান হাঁটছিল।
অঞ্জনা বাঁকা চোখে কামরুলের দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এখন যেন নিঃশ্বাস ফেলতেও ভয় করছে তার। সারোয়ার ভ্রু কুচকে কামরুলের দিকে তাকায়। এত বড় বাড়ির মধ্যে তার দম বন্ধ লাগছে, তাই বলে এত রাতে বাগানে হাঁটতে হবে তাকে? ভাবিজানের শরীরটা ভালো না ছোট মোড়ল সাহেব, তাই হয়তো। সারোয়ার নির্লিপ্ত চোখে আস্তে আস্তে হেঁটে অঞ্জনার সামনে এসে দাঁড়ায়। অঞ্জনা জোরে চেপে ধরে চিঠিটা হাতের মধ্যে, বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে তার। সারোয়ার এক হাত অঞ্জনার কপালে রাখে। অঞ্জনা চোখ বন্ধ করে ফেলে। কই, জ্বর নেই তো? কোথায় খারাপ লাগছে তোমার? অঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, তেমন কিছু না, আপনি দুশ্চিন্তা করবেন না, এখন ভালো লাগছে একটু। সারোয়ার কামরুলের দিকে তাকিয়ে ইশারা দেয় ওখান থেকে চলে যেতে। কামরুল কিছুটা ইতস্তত করে চলে যায়। তার মন বলছে ভাবিজানের কাছে মাস্টারমশাইয়ের খবর এসেছে। স্বামী থাকতে শ্বশুর শাশুড়ি ননদ থাকতে একটা কাজের লোক তোমার অসুস্থতার কথা জানতে পারলো না অঞ্জনা? অঞ্জনা ভয়ার্ত চোখে সারোয়ারের দিকে তাকায়। সারোয়ার মুখ শান্ত, কিন্তু এই শান্ত ভঙ্গি অঞ্জনা চিনে। কেবলমাত্র ঝড়ের আগেই প্রকৃতি যেমন শান্ত থাকে। আপনি ভুল বুঝছেন আমাকে, তেমন কিছু হয়নি। আপনারা কত দুশ্চিন্তায় থাকেন, শুধু শুধু বিব্রত করতে চাইনি। সারোয়ার এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অঞ্জনার দিকে। অঞ্জনা ভয়ে সেদিকে তাকাতেই পারে না। ঘরে যে বিশ্রাম করো, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। না না, ডাক্তারের প্রয়োজন নেই, আমি এখন ঠিক আছি তো। সারোয়ার শীতল চোখে তাকায় অঞ্জনার দিকে। অঞ্জনা ভয়ে ভয়ে বলেই, ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেছেন। আর একটা কথা, জি বলুন। মাস্টার মশাইয়ের কোনো খোঁজ জানো তুমি? অঞ্জনা ভয়াবহভাবে চমকে উঠে তাকায় সারোয়ারের দিকে। সে কি কিছু জানতে পেরেছে? হঠাৎ এই প্রশ্নের মানে সারোয়ারের মুখ অশান্ত হয়ে। কি হলো বলো? এসব কি বলছেন আপনি? আমি কিভাবে মাস্টারমশাইয়ের খোঁজ জানবো? এত ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। স্বামী একটা প্রশ্ন করতেই পারে, মারধর তো আর করেনি তোমাকে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার সাথে যদি কোনোদিন কোনো চালাকি করার চেষ্টা করো, পৃথিবীতে তোমার শেষ দিন হবে, মনে থাকবে। সারোয়ারের মুখ অত্যন্ত শান্ত। অঞ্জনা কিছু একটা বলতে চায়, কিন্তু জড়িয়ে যায় মুখের মধ্যে কথাগুলো। যাও ঘরে যাও, তোমার শরীর ভালো না, এর মধ্যে ছোটাছুটি করতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। সারোয়ার আর তাড়ায় না, হন হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। অঞ্জনা জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। একটুর জন্য বেঁচে গেল সে। কুমুদ পায়চারি করছে ঘরের মধ্যে, যেন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সে। মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, খুব খারাপ। অঞ্জনা হাঁপাতে হাঁপাতে কুমুদের ঘরে ঝড়ের মতো প্রবেশ করে। তার চোখ মুখ লাল হয়ে আছে। এসেই দরজাটা বন্ধ করে ঝিম ধরে বসে থাকে সে। ভাবি, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো, সব ঠিক আছে তো? কুমুদ, অনেক কথা আছে তোমার সাথে, অনেক। কুমুদ অবাক হয়ে বলল, বসার সময় নেই কুমুদ, আমাকে ঘরে যেতে হবে। তোমার ভাইজান ডাক্তার নিয়ে এসে আমাকে ঘরে না পেলে বিপদ হয়ে যাবে। কুমুদ আটকে উঠে বলল, তুমি সবটা জানতে, তাই না ভাবি? এত কথা বলতে পারবো না কুমুদ, এটা রাখো। অঞ্জনা আঁচলের তলা থেকে চিঠিটা বের করে কুমুদের দিকে বাড়িয়ে দেয়। নিজেই পড়ে দেখো, এটা মাস্টারমশাইয়ের প্রাণভ্রমরা আপাতত, কেউ যেন এটা দেখতে না পায়। পড়ে শেষ করে আগুনে জ্বালিয়ে দিও। কুমুদ হতবাক হয়ে যায়। দ্রুততার সাথে অঞ্জনার হাত থেকে চিঠিটা নেয়, মুখের সাথে চেপে ধরে চিঠিটা। তার মাস্টার মশাই ভুলে যায়নি তাকে। চিঠি লিখেছে তার জন্য। মন ভরে ঘ্রাণ নেয় সে চিঠিটার। তুমি দরজা আটকে দাও কুমুদ, বাকি কথা কাল হবে। অঞ্জনা ঝড়ের বেগে দরজা খুলতেই সামনে তার শাশুড়িকে দেখে থমকে যায়। মা আপনি? আরশি বেগম ভ্রু কুঁচকে বলল, দরজা আটকে কি কথা বলছিলে দুজন? কুমুদ ভয়ে দিশেহারা হয়ে যায়। এই অসময়ে মা এখানে কেন? তাড়াতাড়ি করে চিঠিটা বিছানার তলে লুকিয়ে ফেলে।
কি হলো, চুপ করে আছো যে? মা, আসলে এমনি কুমুদের শরীর কেমন আছে জানতে এসেছিলাম। আরশি বেগম অবিশ্বাসী চোখে কুমুদের দিকে তাকায়। কুমুদ কাঠের মতো অনড় হয়ে দাঁড়িয়ে থাকে।